মেয়ে, আমার 5 থেকে 6 ফুট সামনের একটা ইয়াং ছেলে, যে একবার ওপেন ফায়ারে ওর বুকটা ঝাঁঝরা হয়ে গেল। চতুর্দিক থেকে ডিবি আমাদেরকে ঘিরে ধরেছে। তখন আমার মনে হলো যে আমাদের আর আজকে এখান থেকে মানে জীবন নিয়ে ফিরতে পারবো না। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ছাত্রনেতাকে ক্রস ফায়ার দিয়ে হত্যার প্রেস রিলিজ আমাকে লিখতে হয়েছে। আমাদের এখনও স্টিল নাও শত শত নেতাকর্মীকে গুম অবস্থায় রাখা হয়েছে। তারা কি জীবিত না মৃত কেউ জানে না। যে বাসায় থাকতাম সেই বাসায় বারান্দায় একটি চেয়ার নিয়ে বসে থাকতাম যে কখন ডিবি বা কখন পুলিশ আসবে। হ্যাঁ, খারাপ তো লাগতোই যে সন্তান বাবার খোঁজ দিচ্ছে, খারাপ তো লাগতোই। রিমান্ডে নির্যাতনে গ্রেপ্তার হওয়ার সময় কোনো রোমহর্ষকর ঘটনা আছে যেটি দর্শকদের আপনি জানাতে চান? 2012 সালে একটা আন্দোলনে আমরা যখন শাহবাগ মিছিল নিয়ে শাহবাগ যাই, তখন চতুর্দিক থেকে পুলিশ, দাঙ্গা পুলিশ, র্যাব আমাদেরকে ঘিরে ধরে এবং মুহুর্মুহু গুলি চালায়। তা আমি ঠিক সেই পিজি হাসপাতালের সামনে মানে টোটাল পুলিশের কর্ডনের মধ্যে পড়ে যাই। তো জীবন বাঁচাতে আমি হোটেল শেরাটন, তখন হোটেল শেরাটন ছিল, শেরাটনের গেট বেয়ে উপরে উঠে মানে শেরাটনের ভিতরে যাব। তা আমি যখন সেই গেটের মাঝামাঝিতে উঠেছি, তখন 2টা পুলিশ পিছন থেকে এসে আমার ঠিক কোমরে মানে বেদরক রাইফেলের পিছনের অংশ দিয়ে পিটুনি, কমপক্ষে 7-8টা মারলো। মানে আমার কাছে মনে হলো যে আমার নিচের অংশটা একবারে সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। এভাবে আরও অসংখ্য স্মৃতি আছে। আমি 2016, 17, 18 সালের সময় ছাত্রদলের নেতা ছিলাম। আমি ছাত্রদলের দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমার মনে আছে যে ওই সময় সারা বাংলাদেশের যে তাণ্ডব, সেই তাণ্ডবের মধ্যে থেকে আমাকে দাপ্তরিক কাজ পরিচালনা করা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি মাসের পর মাস বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্দী ছিলাম। আপনি জানেন যে ওই আন্দোলনে ছাত্র দলের উপরই বেশি অত্যাচারের স্টিম রোলারটা চালানো হতো। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ছাত্রনেতাকে ক্রস ফায়ার দিয়ে হত্যার প্রেস রিলিজ আমাকে লিখতে হয়েছে। আমার কাছে মাঝে মাঝে খুব খারাপ লাগতো যে শত শত হাজার হাজার সহযোদ্ধার এই ক্রস ফায়ারে হত্যার বা গুম হয়ে যাওয়ার বা নির্যাতন ভোগ করে পুঙ্গ হয়ে যাওয়ার প্রেস রিলিজ আমার হাত দিয়ে লিখতে হয়েছে। ছাত্রদল নেতা ছিল তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জাকির, এখন পর্যন্ত গুম অবস্থায় আছে। তো জাকির যখন গুম হয় তার 2 ঘন্টা আগে আমি জাকিরকে কোনো একটা কাজে ফোন দিই, সাংগঠনিক কাজে। তো জাকির আমাকে বলে যে ভাই আমি এখন ধানমন্ডিতে আছি, একটু পরে গুলশানে যাব। তো আমি কিছু কথা শেষ করার পর ওকে বললাম সাবধানে থাকিস। ঠিক 2.5 ঘন্টা পরে আমি শুনি যে ওকে গুলশান থেকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। তারপর থেকে এখন পর্যন্ত 7-8 বছরও গুম অবস্থায় আছে। খিলগাঁ থানা ছাত্র দলের সভাপতি ছিল সুজন ভাই। সুজন ভাইয়ের সাথে একদিন আগে আমার সাথে কথা হয়েছে সাংগঠনিক কাজে, হরতাল অবরোধে কীভাবে কাজ করতে হবে। তারপরের দিনই সে গুম হয়ে গিয়েছে, এখন পর্যন্ত গুম অবস্থায় আছে। এরকম অসংখ্য স্মৃতি যে যাদের সাথে 1 দিন 2 দিন আগে সাংগঠনিক কাজে কথা হয়েছে, সেই সকল সহযোদ্ধারা এখন গুম অবস্থায় আছে কিংবা কাউকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আপনাকে কতবার এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল? হ্যাঁ, আমি 2001 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, অর্থাৎ শেষ বছর ক্ষমতার, সেই সময়ে কুখ্যাত জননিরাপত্তা আইন, যে আইনটাকে বলা হয় বিশ্বের যদি 10টা কালো আইন বাছাই করা হয় তার মধ্যে শেখ হাসিনা প্রণীত সেই জননিরাপত্তা আইন ছিল, যে আইনে একবার কেউ গ্রেপ্তার হলে তার কোনো জামিনের বিধান ছিল না, অর্থাৎ রায় না হওয়া পর্যন্ত সে আর জেল থেকে বের হতে পারবে না। আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন প্রথম সেই কুখ্যাত জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হই। গ্রেপ্তার হওয়ার পর রমনা থানার গারদে অমানসিক নির্যাতনের শিকার হই। আমাদেরকে দীর্ঘ 2 দিন কোনো খাবার সরবরাহ করেনি পুলিশ কর্তৃপক্ষ। বলতে গেলে সামান্য পানি খেয়ে আমরা 2 দিন কাটিয়েছি।
তারপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটানা 7 মাসের মতো জেলে ছিলাম। সেই জেল জীবন ছিল অবর্ণনীয়, মানে দুঃখ কষ্টের, ভাষায় প্রকাশ করা যাবে না। কোথায় কোথায় বন্দি করে রাখা হয়েছিল আপনাদেরকে? বন্দি করে প্রথমে প্রিজন ভ্যানে করে 1 ঘন্টা 2 ঘন্টা ঘোরায়, ভয় দেখায় যে ক্রস ফায়ারে দিব বা তোদের কপালে খারাপই আছে। অনেক সময় অকথ্য গালিগালাজ করতো, মা বোন তুলে গালিগালাজ করতো। যখন মা বোন তুলে গালিগালাজ করতো তখন রাগে ক্ষোভে মানে ফেটে যেতাম, মনে হয় যে এখনই